আচ্ছা, তো এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা আগের দিন গসেস ল দেখেছিলাম, আমরা আজকে কী করবো তার অ্যাপ্লিকেশানগুলো করবো, অর্থাৎ গসেস লগুলো কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হয়, বা এই গসেস ল দিয়ে আমরা কী করে কোনো একটা পার্টিকুলার অবজেক্টের ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে পারি, সেই অ্যাপ্লিকেশানগুলো আমরা এখানে দেখব। তো এখানে গসেস লয়ের অ্যাপ্লিকেশনের সিলেবাসে আমাদের কটা জিনিস পড়তে হবে। নাম্বার 1 যেটা আছে সেটা হচ্ছে তোর বিন্দু আধানের জন্য, ঠিক আছে, বিন্দু আধানের জন্য কোনো অপর বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড at any point due to a point charge. তো এটা হচ্ছে আমাদের প্রথম অ্যাপ্লিকেশন। আচ্ছা, সেকেন্ড অ্যাপ্লিকেশন কি? সেকেন্ড অ্যাপ্লিকেশন হচ্ছে তোর হোমোজিনাসলি আহিত, হোমোজিনাসলি মানে সুষমভাবে আহিত একটা পাতলা গোলীয় খোলক, ঠিক আছে, স্ফেরিক্যাল শেল, গোলীয় খোলকের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড, মানে এটাকে বলা যেতে পারে হোমোজিনাসলি চার্জড স্ফেরিক্যাল শেল, অর্থাৎ সুষমভাবে আহিত কোনো একটা গোলীয় খোলকের ক্ষেত্রে বা হোমোজিনাসলি চার্জড একটা স্ফেরিক্যাল শেলের ক্ষেত্রে কিভাবে আমরা ইলেকট্রিক ফিল্ডের ডিস্ট্রিবিউশনটা অবজার্ভ করব, সেটাকে আমরা গসেস ল দিয়ে ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, এটা ছাড়া যেটা রয়েছে তোর হোমোজিনাসলি চার্জড, ঠিক আছে, হোমোজিনাসলি চার্জড তোর লং স্ট্রেট ওয়্যার, হোমোজিনাসলি চার্জড লং স্ট্রেট ওয়্যার মানে একটা সুষমভাবে আহিত একটা দীর্ঘ সরু বা দীর্ঘ মানে সোজা একটা তার, মানে সোজা কথা এমনি একটা তার, তোর লোহার তার হতে পারে, তামার হতে পারে, যে কোনো তোর ইলেকট্রিক কন্ডাক্টিভ অবজেক্ট, তার ক্ষেত্রে যদি আমরা তাকে সাপ্লাই করি, ইলেকট্রিক তোর করি, তাকে ইলেকট্রিফাই করি, তাকে চার্জ দিই, তাহলে সেক্ষেত্রে তার চার্জের তার ইলেকট্রিক ফিল্ডের ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে সেটা আমরা সেখান থেকে বার করতে পারবো। এটা ছাড়া আর কি আছে? ফোর্থ পয়েন্টে আছে তোর নন কন্ডাক্টিং uniformly charged plates, অর্থাৎ পাথ প্লেটস, নন কন্ডাক্টিং ইউনিফর্মলি চার্জড প্লেটস, অর্থাৎ এটা ইনসুলেটিং, বেসিক্যালি ইনসুলেটর প্লেটস। তো একটা ইনসুলেটর প্লেটের ক্ষেত্রে কি করে আমরা গসেস ল অ্যাপ্লাই করবো সেটা আছে, এবং ঠিক তারপরেই প্লেটের জায়গায় চলে আসবে হচ্ছে স্ল্যাব, ঠিক আছে, স্ল্যাব।
তো এইগুলো হচ্ছে আমাদের প্রাইমারি অবজেক্টিভ, যে কোন কোন ক্ষেত্রে আমরা কীভাবে গসেস লগুলো অ্যাপ্লাই করবো, সেগুলো ডিফারেন্ট সব ক্রাইটেরিয়া আছে। তো এটা দিয়ে শুরু করা যাক। ফার্স্টে আমরা যেটা করবো, তোর কোনো একটা বিন্দু আধানের ক্ষেত্রে তোর ডিস্ট্রিবিউশনটা দিয়ে শুরু করবো। বাট সবার আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে গসিয়ান প্লেন, যেটা জানতে হবে সেটা হচ্ছে তোর গসিয়ান প্লেন। বাংলায় বললে গাউসীয় তল বা গসিয়ান প্লেন। এই গসিয়ান প্লেন বা গাউসীয় তল, এটার কনসেপ্টটা কি? বেসিক্যালি বলতে চাইছে যে কোনো তল, ঠিক আছে, যে কোনো তল যেটা একটা লাইনস অফ ফোর্সকে পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করে, যে কোনো তল যেটা লাইনস অফ ফোর্সকে পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করে তাকেই বলা হয় গসিয়ান প্লেন। তাহলে এইটা হয়ে গেল আমার লাইনস অফ ফোর্স। এই প্লেনটা হতেও পারে ফিজিক্যাল প্লেন। দিস প্লেন ক্যান বি either physical or imaginary। তার মানে হতেও পারে যে প্লেনটার কথা এখানে বলছি সে প্লেনটা একটা ফিজিক্যাল প্লেন অথবা সেটা একটা ইমাজিনারি প্লেন। তো সেটা যাই হোক না কেন, যদি সেই প্লেনটা এই লাইনস অফ ফোর্সকে পারপেন্ডিকুলারলি, মানে এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে সেটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা সেই প্লেনটাকে বলবো গসিয়ান প্লেন। তাহলে সেইটা হয়ে গেল একটা গসিয়ান প্লেন। তাহলে গাউসীয় তল বা গসিয়ান প্লেন, তার ডেফিনেশন কি লেখা যেতে পারে? যে কোনো তল, ঠিক আছে, এখানে আমি ফিজিক্যাল বা ইমাজিনারি কিছু মেনশন করলাম না, যে কোনো তল যেটি তড়িৎ বলরেখা, ঠিক আছে, তড়িৎ বলরেখাকে উল্লম্বভাবে ছেদ করে তাকে বলে গাউসীয় তল, ঠিক আছে। আর ইংলিশে বললে কি হবে? এনি প্লেন can be physical or imaginary, any plane that intersects the electric lines of forces perpendicularly, rather বলতে পারিস vertically, is known as Gaussian plane। তাহলে এটা হচ্ছে গসিয়ান প্লেনের কনসেপ্ট। এবার এই গসিয়ান প্লেনের কনসেপ্টটা এখানে আমরা ইন্ট্রোডিউস কেন করলাম? তার কারণ আমরা যখন অ্যাপ্লিকেশনটাকে স্টাডি করব বা বিভিন্ন অবজেক্টের ক্ষেত্রে কি করে এই গসেস লটা অ্যাপ্লিকেবল হবে সেটা যখন ক্যালকুলেট করব বা ডিরাইভ করব, তখন কিন্তু আমাদের এই গসিয়ান প্লেন কনসেপ্টটাকে কাজে লাগাতে হবে। তার মানে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এই গসের লয়ের যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু এসেনশিয়ালি জিওমেট্রিক্যালি কন্ট্রোলড, ঠিক আছে। মানে এখানে একটা জিওমেট্রির বড় রকম একটা অবদান রয়েছে, যে কোন প্লেনটাকে পার্টিকুলারলি গসিয়ান প্লেন হিসাবে কনসিডার করলে সেখান থেকে আমরা ম্যাক্সিমাম ইলেকট্রিক আউটপুট পাবো, সেইটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে ক্যালকুলেশনগুলো করতে হবে, ঠিক আছে। বেশ, তো এই হচ্ছে গিয়ে কনসেপ্ট গসিয়ান প্লেনের। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একে একে দেখে নেব যে বিভিন্ন অবজেক্টের ক্ষেত্রে যেটা আমরা ফার্স্টে লিস্ট বানিয়েছিলাম সেটা হচ্ছে পয়েন্ট চার্জ, তারপরে স্ফেরিক্যাল শেল, তারপরে তার, তারপরে প্লেট এবং তারপরে ফাইনালি স্ল্যাব। এই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কি করে গসেস লগুলো সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। ঠিক আছে,
তো সবার আগে যেটা শুরু করব সেটা হচ্ছে পয়েন্ট চার্জ। ঠিক আছে, পয়েন্ট চার্জ। এবার পয়েন্ট চার্জের ক্ষেত্রে ব্যাপারটা কিভাবে কনসিডার করা হবে, না ধরে নিলাম এটা একটা পয়েন্ট চার্জ, যেখানে আমার চার্জ রয়েছে প্লাস কিউ। ঠিক আছে, এটা ধরে নিলাম আমার পয়েন্ট চার্জ, এটা প্লাস কিউ একটা চার্জ এখানে দেওয়া হয়েছে। তো এখানে আমরা কি করব, একটা কনসিডারেবল ডিস্টেন্স কনসিডার করে নেব, ধরে নিলাম সেটা আর, এবং আর ডিস্টেন্স নিয়ে এই পয়েন্ট চার্জটার চারিদিকে একটা স্ফিয়ার কল্পনা করব, একটা গোলক কল্পনা করব। ঠিক আছে, একটা ইমাজিনারি স্ফিয়ার। ইমাজিনারি স্ফিয়ার অ্যারাউন্ড দ্য পয়েন্ট চার্জ। ঠিক আছে, তাহলে এবারে স্ফিয়ারটা কেন কল্পনা করলাম, তার লজিকটা কি না, এই স্ফিয়ারটি একটি আদর্শ গসিয়ান প্লেন হিসেবে কাজ করবে। কেন, কি করে এটা একটা আদর্শ গসিয়ান প্লেন হিসেবে কাজ করবে, তার কারণ হচ্ছে যে আমরা যে এই স্ফিয়ারের উপরে যে কোনো তল কল্পনা করিনি, যদি ধরে নিলাম এখানে একটা সেকশন আমি কল্পনা করেছি স্ফিয়ারের উপরে। ঠিক আছে, একটা সেকশন আমি কল্পনা করেছি, সেকশনটা হচ্ছে সাপোজ সে ডিএস। ঠিক আছে, ডিএস হচ্ছে এই সেকশনটা, এটার এরিয়া হচ্ছে ডিএস, এবং তার ভেক্টরটা কিরকম হবে, এখান থেকে যদি একটা রেডিয়াস ড্র করি, তাহলে রেডিয়াসটা যে ডিরেকশনে বেরোবে, মানে রেডিয়াসটা এই পয়েন্ট থেকে যে ডিরেকশনে বেরোবে সেটাই হচ্ছে ডিএস ভেক্টর। অর্থাৎ এখানে রেডিয়াসটা যেভাবে বেরোচ্ছে আর এই ডিএস ভেক্টরটা যেভাবে বেরোচ্ছে, তাহলে সেক্ষেত্রে বলতে পারি দ্য অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াল ভেক্টর and the surface vector is 0। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি, এমন একটা প্লেন খুঁজে বার করতে হবে যেখানে রেডিয়াল ভেক্টরটা সারফেস ভেক্টরের সঙ্গে 0 অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তাহলে কি হবে, যদি আমি এটা 2 ডাইমেনশনালি দেখি তাহলে দেখতে পাবো এরকম একটা সারফেস যার উপর আমি একটা প্লেন কনসিডার করেছি এরকম, এবং এই হচ্ছে গিয়ে আমার রেডিয়াল ভেক্টর এবং সেটাই আমার ডিএস ভেক্টর। তাহলে এবারে পয়েন্ট চার্জের ক্ষেত্রে সুবিধাটা কি না, পয়েন্ট চার্জের ক্ষেত্রে আমরা বলতে পারবো অল দ্য লাইনস অফ ফোর্সেস আর রেডিয়ালি ডাইভার্জিং। অর্থাৎ তার মানে কি, এই পয়েন্ট চার্জ থেকে যতগুলো লাইনস অফ ফোর্স বেরোবে প্রত্যেকটা কিন্তু ব্যাসার্ধ অনুযায়ী অপসারী লাইনস অফ ফোর্স হবে, অর্থাৎ অপসারী তড়িৎ ক্ষেত্র, যেটা আমরা পয়েন্ট চার্জের ক্ষেত্রে দেখেছি প্লাস হলে সেটা বাইরের দিকে বেরোবে আর নেগেটিভ হলে সেটা ভেতরের দিকে ঢুকবে। তো সে একইভাবে এখানে একটা প্লাস কিউ চার্জ রয়েছে, সেখান থেকে রেডিয়ালি বাইরের দিকে আমার এই লাইনস অফ ফোর্সগুলো সব বেরোচ্ছে, এবং যেহেতু এটা বাইরের দিকে বেরোচ্ছে আর তলটা একটা হচ্ছে সার্কুলার বা একটা স্ফেরিক্যাল একটা তলটা একটা স্ফেরিক্যাল তল, তাই তো, সে কারণে এই যে স্ফিয়ারের এই যে আর্কটা বা বৃত্তচাপটা, সেই বৃত্তচাপটার উপরে যদি আমি একটা টেনজেন্ট ড্র করি, তার মানে যে প্লেনটাকে আমি কনসিডার করছি এখানে, সেই প্লেনটা বেসিক্যালি কি, প্লেনটা হচ্ছে বেসিক্যালি সার্কেলের উপরে ট্যানজেন্ট। তার কারণ এখানে এই যে রেডিয়াস ভেক্টর আর, যেটা কিনা আমার লাইনস অফ ফোর্সকেই রিপ্রেজেন্ট করছে, সেই রেডিয়াস ভেক্টর এবং তার ডিএস ভেক্টর দুটো প্যারালাল। তার মানে এটাই বোঝাচ্ছে যে এই সারফেসটা বেসিক্যালি স্ফিয়ারের উপরে পারপেন্ডিকুলার, তার মানে সেটা রেডিয়াসের সঙ্গে পারপেন্ডিকুলার। অর্থাৎ এইখানে যে লাইনস অফ ফোর্সগুলো বেরোবে, যেটা এইভাবে বেরোবে, সেটা এই সারফেসের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে এইখানে। বোঝা গেছে? সুতরাং এখানে আমরা যে সারফেসটা কনসিডার করেছি সেই সারফেসটা
একটা পারফেক্ট গসিয়ান সারফেস হিসেবে কাজ করবে। তার কারণ কি, অল দ্য লাইন্স অফ ফোর্স আর রেডিয়ালি ডাইভার্জিং অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য রেডিয়াল ভেক্টর অ্যান্ড দ্য সারফেস ভেক্টর ইজ জিরো। ঠিক আছে, সারফেস ভেক্টর এবং রেডিয়াল ভেক্টরের মধ্যে মানে বলা যেতে পারে যে ব্যাসার্ধ ভেক্টর এবং ক্ষেত্র ভেক্টরের মধ্যে যে কোণ তার মান শূন্য। অর্থাৎ সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই তলটি, যেটা গসিয়ান প্লেন হিসেবে এখানে আমরা বলছি, সেই তলটি বেসিক্যালি তড়িৎ বলরেখার সঙ্গে একদম 90 ডিগ্রি কোণ করে আছে। সেই কারণে এটা একটা গসিয়ান প্লেন হিসেবে কাজ করবে। কিন্তু মাথায় রাখতে হবে এই প্লেনটা কিন্তু ইমাজিনারি, এখানে বলে দিয়েছি, কারণ অ্যাকচুয়ালি নিচে আমরা পয়েন্ট চার্জ, তো পয়েন্ট চার্জের তো আর কোনো সারফেস হয় না, বাট গসেস ল ক্যালকুলেট করতে গেলে এসেনশিয়ালি একটা সারফেস দরকার হবে। তাই পয়েন্ট চার্জ থেকে আর ডিস্টেন্স মেনটেন করে আমি একটা স্ফিয়ার কল্পনা করেছি। সেই স্ফিয়ারের ওপরে একটা সারফেস এরিয়া নিয়ে নিয়েছি ডিএস। এবার স্ফিয়ার নিলে সুবিধাটা কী হবে, সেটা সবসময়তে তার যে কোনো পয়েন্টে যে ট্যানজেন্টটা ড্র করবো সেটা তার রেডিয়াসের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তার মানে এই যে সারফেসটা, দি সারফেস ইজ অ্যাকচুয়ালি ট্যানজেন্সিয়াল সারফেস। তাহলে এই সারফেস এরিয়াটা একটা ট্যানজেন্সিয়াল সারফেস। কারণ সেটা ট্যানজেন্ট বরাবর পাস করছে, এবং এই ট্যানজেন্সিয়াল সারফেসটা হওয়ার জন্যই সুবিধাটা কী হলো, রেডিয়াল ভেক্টর আর সারফেস ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা অ্যাকচুয়ালি জিরো। এবং এই কারণেই, এবং যেহেতু এটা পয়েন্ট চার্জ, তার মানে কি অল দ্য লাইন্স অফ ফোর্সেস আর রেডিয়ালি ডাইভার্জিং, তাহলে সেটা রেডিয়ালি ডাইভার্জ করছে, তার মানে লাইন্স অফ ফোর্সগুলো রেডিয়াসের সঙ্গে প্যারালাল, আর রেডিয়াসটা ইটসেলফ হচ্ছে ডিএস ভেক্টরের সঙ্গে প্যারালাল। অতএব রেডিয়াসটা বা লাইন্স অফ ফোর্সগুলো সারফেসের সঙ্গে 90 ডিগ্রি কোণে আছে। যেহেতু সেটা আছে, সেই কারণে এটাকে আমরা আইডিয়াল গসিয়ান প্লেন বা আদর্শ গাউসীয় তল হিসেবে এটাকে চিহ্নিত করতে পারছি। বুঝে গেছে? সেক্ষেত্রে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে, যেহেতু এটা আমরা করতে পারলাম, অতএব এক্ষেত্রে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএস ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট ধরে নিতে পারি। এটা কনসিডার করার কারণটা কি? তার কারণটা হচ্ছে এটা হচ্ছে গসেস লয়ের আইডিয়াল ফর্ম। এটা তো গসেস লয়ের আইডিয়াল ফর্ম, যেটা আমরা দেখে এসেছি, ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএস ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। এইবারে আমরা যদি এটাকে এই যে ডট প্রোডাক্ট ফর্মে আছে সেটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা লিখতে পারবো ই ডিএস কস থিটা। হোয়াট ইজ থিটা? থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস ভেক্টর বা বলতে পারিস লাইন্স অফ ফোর্স অ্যান্ড সারফেস ভেক্টর, তাই তো? থিটা হচ্ছে এমন একটা অ্যাঙ্গেল যেটা রেডিয়াস ভেক্টর বা লাইন্স অফ ফোর্স এবং সারফেস ভেক্টরের মধ্যে সাবটেন্ডেড হবে, যেটার মান এখানে ইভেনচুয়ালি জিরো বলা হয়েছে। তো সেক্ষেত্রে কস থিটার মান জিরো হয়ে যাবে, or E into closed integral ds cos theta মান cos 0 মানে 1, তাহলে E closed integral ds is equals to q by epsilon naught লেখা যেতে পারে। or এবার এটা আমি এখানে লিখছি or E, আচ্ছা, ইন্টিগ্রাল ds বা ক্লোজড ইন্টিগ্রাল ds মানে কি? ds এখানে একটা ছোট সারফেস এরিয়া নিয়েছি, খুবই ছোট একটা সারফেস এরিয়া, ডিফারেন্সিয়াল সারফেস এরিয়া। ইন্টিগ্রেট করা মানে গোটাটাকে ক্যালকুলেট করা। তো স্ফিয়ারের একটা অংশে সারফেস এরিয়া যদি ডিএস হয়, তাহলে পুরোটাকে ইন্টিগ্রেট করলে যদি আমি পুরো সারফেস এরিয়াটা পাই, তাহলে একটা গোটা স্ফিয়ারের সারফেস এরিয়া কত হবে? না 4πr² হবে, আর ই ইন্টু 4πr²। এটা কোথা থেকে এলো বোঝা গেছে তো? এখানে আমরা কি করছি, ই ডট ডিএস এর ইন্টিগ্রেশন করছি, সেখানে ইডিএস কস থিটা স্টেপটা এসছে। গসিয়ান কার্ভেচারে যে গসিয়ান প্লেন বা গসিয়ান কার্ভটাকে আমরা এখানে ইন্ট্রোডিউস করছি, তার অবজেক্টিভটা এবার বোঝ। আমাকে যদি থিটা, আমি যদি এখানে যেমন 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা করছে, কার সঙ্গে? প্লেনটা অ্যাঙ্গেল করছে তোর লাইন্স অফ ফোর্সের সঙ্গে। সেক্ষেত্রে লাইন্স অফ ফোর্স আর ডিএস ভেক্টর ইটসেলফ কত অ্যাঙ্গেলে আছে? 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আমাকে এই 0 ডিগ্রি অ্যাঙ্গেলটা আনতে হবে। তার মানে যে এরিয়াতে বা মানে যে ওরিয়েন্টেশনে প্লেনটাকে কনসিডার করলে আমার লাইন্স অফ ফোর্স এবং সারফেস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা 0 হবে, সেইটাকেই আমাকে খুঁজে বার করতে হবে। আমার হচ্ছে এইটাই প্রাইম অবজেক্টিভ, অর্থাৎ এখানে থিটাটাকে 0 দেখাতে হবে। থিটা 0 দেখানোর একটাই মাত্র উপায়,
এমন একটা প্লেন খুঁজে বার করতে হবে যেখানে লাইন্স অফ ফোর্সটা প্লেনের যে ভেক্টর তার সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে। তো সেই অবজেক্টিভটা খুঁজে বার করার জন্য আমরা এরকম একটা প্লেন কনসিডার করেছি। সেই প্লেনটাকে কনসিডার করার জন্য আমাকে একটা স্ফিয়ার কল্পনা করতে হয়েছে। তো সেক্ষেত্রে ই ইন্টু ই ডট ডিএস, ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। এটা হচ্ছে গসিয়ান মানে গসের লয়ের ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট, যেটা আগের ভিডিওতে আমরা দেখেছি। ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। দেয়ারফর ই ডট মানে ই ডিএস কস থিটা ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এবার যেহেতু এখানে থিটা 0, তার কারণ কি এখানে এই থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস ভেক্টর অফ দ্য লাইন্স অফ ফোর্স অ্যান্ড দ্য সারফেস ভেক্টর, সে কারণে থিটা হচ্ছে 0। অর ই ইন্টু ইন্টিগ্রাল ডিএস, ঠিক আছে, ই ইন্টু ইন্টিগ্রাল ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তো ডিএস হচ্ছে ছোট একটা সারফেস এরিয়া, তার যদি আমার কমপ্লিট ভ্যালুটাকে ক্যালকুলেট করতে হয় তাহলে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে টোটাল সারফেস এরিয়া কত বেরোবে? 4πr²। তাহলে ওই কারণে ই ইন্টু 4πr² ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। অর ই ইজ ইকুয়ালস টু, যেহেতু আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে, সেটা হয়ে গেল কিউ বাই 4πε0 নট r²। ঠিক আছে, 4πε0 নট r², যেটা তুই দেখতেই পাচ্ছিস কুলম্বস লয়ের সঙ্গে পুরোটা মিলে যাচ্ছে। কুলম্বস লয়ের ক্ষেত্রে যেটা দেখেছিলাম আমরা, কোনো একটা পয়েন্ট চার্জের চারিদিকে যদি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করতে হয় তাহলে তার ভ্যালু বেরোবে ই ইজ ইকুয়ালস টু কিউ বাই 4πε0 নট r², তাই না? তো এইভাবে জিনিসটা আসছে। গসিয়ান ল থেকে আমরা কুলম্বসের লটাকে এইভাবে ডিরাইভ করতে পারি, যেখানে কি হচ্ছে না, এখানে আমরা একটা পয়েন্ট চার্জের চারিদিকে যদি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে যাই তাহলে সেই ভ্যালুটাকে আমরা এখানে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো এটা গেল হচ্ছে পয়েন্ট চার্জের ক্ষেত্রে কি করে আমরা গসেস ল অ্যাপ্লাই করব। ঠিক আছে, বেশ। এবারে পরেরটা, তার মানে আমাকে মাথায় রাখতে হবে যখনই আমি গসেস ল ক্যালকুলেট করতে চাইছি, সবসময় তো আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো যে আমি এমন একটা প্লেন কনসিডার করব যেইখানে আমার এই অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স অফ ফোর্স অ্যান্ড দ্য সারফেস ভেক্টর অফ দ্য প্লেন উইল অলওয়েজ রিমেন 0 ডিগ্রি। তাহলে আমাকে ওই 0 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে সামাও খুঁজে বার করতে হবে, যেটাই হচ্ছে আমার অবজেক্টিভ। ওই 0 ডিগ্রি অ্যাঙ্গেলটা খুঁজে বার করতে পারলে তবেই কিন্তু আমি পারফেক্টলি গসেস লটা ওখানে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এইটা হচ্ছে অবজেক্টিভ। কাজে যে কোনো শেপেরই অবজেক্ট দিয়ে দিক না কেন, তার মানে সেই পার্টিকুলার অবজেক্টের উপর এমন একটা এরিয়া বার করতে হবে যেখানে আমি ওই অ্যাঙ্গেলটা 0 সেটা দেখাতে পারবো। আচ্ছা, তারপরে যেটা কি, তারপরের অবজেক্টটা হচ্ছে তোর থিন স্ফেরিক্যাল শেল, পাতলা আহিত খোলক, মানে পাতলা আহিত গলীয় খোলক, থিন স্ফেরিক্যাল শেল। তার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে। তো এবারে ঘটনাটা কি করা হয়েছে, এখানে এটা একটা স্ফেরিক্যাল শেল, মানে ধরেন এটা ফুটবলের ভেতরটা তো ফাঁপা একটা আহিত গোলক, খোলক বলতে পারিস, ফাঁপা, ভেতরে কোনো জিনিসপত্র নেই, ভেতরে কোনো চার্জ নেই, কিছুই নেই। তাহলে কোথায় আছে এই একটা জাস্ট স্ফেরিক্যাল শেল, একটাই জাস্ট ধর বললাম বৃত্তাকার, মানে একটা গলীয় একটা বস্তু যার ভেতরটা ফাঁকা এবং সমস্ত আধানটা ওই কারণে এই সারফেসের উপরেই বণ্টিত হয়ে গেছে। ঠিক আছে, তো এবার বলা হয়েছে যে তার ক্ষেত্রে গসেস ল অ্যাপ্লাই করতে হবে। তো খুব ভালো কথা, আমরা সেন্টার থেকে আমরা ধরে নিলাম এই রেডিয়াস হচ্ছে আর, এবং আমরা অ্যাপ্লিকেশনটা দুভাবে দেখব। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা দুভাবে দেখব। আমরা একটা ভ্যারিয়েবল ডিস্টেন্স কনসিডার করে নিচ্ছি, সেটা হচ্ছে এক্স, সেন্টার হচ্ছে ও, আমরা একটা ভ্যারিয়েবল ডিস্টেন্স কনসিডার করছি, সেই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। এই এক্স পয়েন্টটা প্রথমে রয়েছে গোলকের ঠিক বাইরে পি পয়েন্টে। তো যখন এই পয়েন্টটা আমরা গোলকের বাইরে কনসিডার করেছি বা খোলকটার বাইরে বা শেলটার বাইরে কনসিডার করেছি, এখানে তো কোনো সারফেস এরিয়া নেই, পি পয়েন্টের এখানে তো কোনো সারফেস এরিয়া নেই, তাহলে এইখানে আমরা গসেস ল অ্যাপ্লাই করবো কি করে? সিম্পল ব্যাপার, এই পয়েন্টটার উপর দিয়ে একটা স্ফিয়ার কল্পনা করে নেবো। সো দিস ইজ
দিস ইজ অ্যান ইমাজিনারি স্ফিয়ার where the curvature is similar to the spherical shell. অর্থাৎ এই যে শেলটা আছে তার যে কার্ভেচার, ঠিক একই কার্ভেচারে আমি পি পয়েন্টে আর একটা স্ফেরিক্যাল এরিয়া, সারফেস এরিয়া কনসিডার করে নিলাম, যেরকম কিনা আগের কেসটা তো করেছিলাম। অর্থাৎ ও বিন্দুতে যদি একটা পয়েন্ট চার্জ থাকতো তার রেসপেক্টে আমরা একটা স্ফেরিক্যাল শেল কল্পনা করে নিয়েছিলাম যেরকম, ঠিক সেম জিনিসটাই এখানে করেছি। তাহলে এবার কি করব, এবার দেখতে পাচ্ছি যে এইখান থেকে যে লাইন্স অফ ফোর্সগুলো বেরোচ্ছে সেগুলো তো এইভাবে বেরোচ্ছে, রেডিয়ালি কনভার্জিং, সরি রেডিয়াল ডাইভার্জিং। যেহেতু চার্জটা এই সারফেসের উপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তাই না, এই সারফেসটার উপরে চার্জটা বা আধানটা সুসমভাবে বণ্টিত রয়েছে, সে কারণে বলতেই পারি যে এখান থেকে সবসময় লাইন্স অফ ফোর্সগুলো রেডিয়ালি আউটওয়ার্ডস বেরোচ্ছে, ধরে নিচ্ছি যদি পজিটিভ চার্জ ভেতরে রাখা থাকে। তার মানে এই লাইন্স অফ ফোর্সগুলো এই সারফেসটাকে পারপেন্ডিকুলারলি হিট করবে এখানে, যেমন এখানে যদি এটা কনসিডার করে নিই এরিয়া, ঠিক আছে, একটা এরিয়া কনসিডার করে নিলাম। So this area becomes my subject of interest. এই এরিয়াটা কনসিডার করে নিলাম ds, ঠিক আছে, ds। So ds vector it is। তাহলে এখানে দেখতেই পাচ্ছি আমরা কি করলাম, তার মানে এই ভ্যারিয়েবল ডিস্টেন্স x এর জন্য যখন আমরা একটা পয়েন্ট p কনসিডার করেছি যেটা কিনা আমার এই স্ফিয়ারের বাইরে, সেখানে আমরা কি করলাম, সেন্টার থেকে এক্স ডিস্টেন্সে আমরা একটা স্ফেরিক্যাল শেল কল্পনা করে নিচ্ছি, ইমাজিনারি শেল। যেহেতু সেটা স্ফেরিক্যাল, অতএব তার মধ্যে দিয়ে যে লাইন্স অফ ফোর্সগুলো পাস করবে সেটা ডিএস ভেক্টরের সঙ্গে প্যারালাল হবে। তার মানে দ্য অ্যাঙ্গেল বিটুইন লাইন্স অফ ফোর্স অ্যান্ড দ্য ডিএস ভেক্টর is 0 ডিগ্রি, তাই না, 0। বুঝতে পারা গেছে এটা? বেশ, তার মানে এখানে বলতে পারি যে লাইন্স অফ ফোর্সগুলো এখান দিয়ে বেরোচ্ছে সেটা 0 অ্যাঙ্গেল সাবটেন্ড করে আছে। অতএব আমরা এখানে খুব ক্লিয়ারলি লিখতে পারি যে ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএস ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, যদি ধরে নিই এখানে পুরো সারফেস এরিয়াতে চার্জ ডিস্ট্রিবিউটেড রয়েছে কিউ, or E into closed integral ds। কেন ds করলাম, তার কারণ এখানে e ds cos থিটা আসবে। আবারও এখানে বলবো যে থিটা অ্যাঙ্গেলটা 0, তার কারণ ds আর লাইন্স অফ ফোর্সের মধ্যে অ্যাঙ্গেলটা 0, তার কারণ অন্তভাবে প্যারালাল হয়ে বেরোচ্ছে, ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। অর আচ্ছা এখানে ds নিয়েছি, dsটা কার জন্য, এই স্ফেরিক্যাল শেলটার জন্য। তাহলে স্ফেরিক্যাল শেলের রেডিয়াস কত, স্ফেরিক্যাল শেলের রেডিয়াস কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে x। তাহলে এক্স এর রেসপেক্টে ক্যালকুলেট করলে এই স্ফেরিক্যাল শেলের সারফেস এরিয়া কত বেরোবে না, 4 পাই এক্স স্কোয়ার, অর ই ইন্টু 4 পাই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, অর ই ইজ ইকুয়ালস টু যেটা বেরোবে সেটা হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট এক্স স্কোয়ার। তাই তো হলো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি when x is greater than r, x তো ভ্যারিয়েবল ডিস্টেন্স না, when x is greater than r তখন e কত বেরোচ্ছে, e হচ্ছে q বাই 4 পাই এপসাইলন নট x স্কোয়ার। when x is equals to r তখন e is equals to q বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে, x ইকুয়ালস টু আর হয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে when x is less than r, x less than r মানে তখন আমরা স্ফিয়ারটার ভেতরে চলে আসবো, তাই তো, স্ফিয়ারটার ভেতরে চলে আসবো। এইখানেই মজার ব্যাপারটা, এখানে মজার ব্যাপারটা হচ্ছে এই, যেই মাত্র আমরা
ডিস্টেন্সটাকে স্ফিয়ারের ভেতরে কনসিডার করব, দ্যাট মিনস যখন আমাদের এক্স লেস দেন আর হবে, ধরুন বললাম এরকম কোনো ডিস্টেন্সের ক্ষেত্রে যেখানে এক্স লেস দেন আর, তখন আমরা পুরো স্ফিয়ারের ভেতরে চলে আসছি। এবার স্ফিয়ারের ভেতরে কত চার্জ আছে? স্ফিয়ারের ভেতরে চার্জ 0, তার কারণ সমস্ত চার্জ স্ফিয়ারের বাইরে পার্টে রয়েছে, তাই না? এটা একটা আয়তখোলক বলেছি, এটা কোনো গোলক তো নয়, খোলক। খোলক মানে কি? তার ভেতরটা ফাঁকা কিন্তু সমস্ত চার্জ বাইরে আছে, তো সেই কারণে যা চার্জ সেটা পুরোটাই বাইরে আছে, তার মানে ভেতরে কোনো চার্জ নেই। এবার যেহেতু কোনো ভেতরে চার্জ নেই, অতএব আমরা বলবো যে সেখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে? 0, তার কারণ এইখানে ভেতরে কোনো চার্জ নেই। বোঝা গেছে? তার মানে এইটা হচ্ছে একটা ভ্যারিয়েবল কন্ডিশন থিন স্ফেরিক্যাল শেলের ক্ষেত্রে। যখন বাইরে রয়েছে তখন এটা এরকম, যখন ঠিক সারফেসের ওপরে রয়েছে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এটা, আর যখন একদম ভেতরে চলে আসছে জিনিসটা তখন 0। বোঝা গেছে? তাহলে যদি এবার আমি এটা গ্রাফিক্যালি প্লট করি জিনিসটাকে, তাহলে কি করে আসবে? গ্রাফিক্যালি প্লট করলে এটা লিখে নিবি, ঠিক আছে? এখানে ক্যামেরাটা, এখানে তোর ভিডিওটাকে 1 মিনিট 2 মিনিট পজ করে নিয়ে পুরো জিনিসটা লিখে নিবি, ঠিক আছে? আমি এটাকে একটু স্টিল রাখছি। আচ্ছা, তারপরে যেটা করবি এখানে, এবার আমি এটাকে মুছে দেবো, মুছে দিয়ে যেটা করব এর গ্রাফটাকে প্লট করব। এই তিনটে জিনিসকে ভালো করে অবজার্ভ করো। এখানে তাহলে আমি কি প্লট করব? এখানে কি কি ভ্যারিয়েবল আছে? এখানে ভ্যারিয়েবল হচ্ছে ই আর এক্স, তাই তো? এই দুটোই ভ্যারিয়েবল, বাকিগুলো তো কনস্ট্যান্ট, তাই না? তাহলে সেক্ষেত্রে গ্রাফটার কি কি প্যারামিটার থাকবে? প্যারামিটার দুটো থাকবে। কোনটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল? ই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কারণ ই কমপ্লিটলি ডিপেন্ড করছে এক্স এর ভ্যালু কত আসবে। কাজে এখানে ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে ই অ্যাজ এ ফাংশন অফ এক্স, আর এখানে কি থাকছে? এক্স। যখন এক্স, এবার আমি কি করলাম? এখানে আরবিট্রারিলি মার্ক করলাম এই পয়েন্টটাতে এক্স ইজ ইকুয়ালস টু আর, ঠিক আছে? ব্যাসার্ধের মানের সঙ্গে সমান। যখন এক্স লেস দেন আর, অর্থাৎ এদিকটা, তখন ই এর মান কত? 0। যখন এক্স ইজ ইকুয়ালস টু আর, তখন ই এর মান কত? ম্যাক্সিমাম। কাজে এখান থেকে একটা লম্বা লাইন টেনে নেব, এই। সো দিস ইজ ই ম্যাক্স which is equals to ER, মানে E at R। এরপরে ভ্যারিয়েবল ডিস্টেন্স x গ্রেটার দেন r, যত এখানে x এর ভ্যালু বাড়বে তত আমার কি হবে? x এর ভ্যালু বাড়লে তত e এর মান কমবে, তার মানে এটা এক্সপোনেনশিয়াল ডিক্রিজিং কার্ভ হবে। তার মানে তখন এই পয়েন্টের পর থেকে এই, তার মানে গ্রাফটা অ্যাকচুয়ালি কি? গ্রাফটা অ্যাকচুয়ালি এরকম এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং কার্ভ, বাট এইখানটাতে নো ইলেকট্রিক ফিল্ড, আর এদিকটাতে ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করছে বাট সেটা পোটেনশিয়ালি ডিক্রিজিং, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমার একটা থিন স্ফেরিক্যাল শেলের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ডিস্ট্রিবিউশনের কার্ভ। তার মানে যদি তোকে পরীক্ষায় বলে যে একটা থিন স্ফেরিক্যাল শেল বা একটা আহিত গোলীয় খোলকের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের বন্টনের মান তার দূরত্বের অপেক্ষকের সাহায্যে ব্যাখ্যা করো, তখন তোকে এই গ্রাফটা আঁকতে হবে। বোঝা গেছে? বেশ, এবারে ঘটনাটা হচ্ছে, যদি আমার এখানে থিন স্ফেরিক্যাল শেলের জায়গায় যদি একটা সলিড স্ফিয়ার হতো, সলিড স্ফিয়ারের ক্ষেত্রে গ্রাফটা কিন্তু একটু অন্যরকম হতো। মাথায় রাখবি, সলিড স্ফিয়ারের ক্ষেত্রে যদি আমরা এক্স এর রেসপেক্টে জিনিসটাকে ডিস্ট্রিবিউশনটা দেখাতাম, তাহলে গ্রাফটা কিন্তু এই রকম হতো। যদি সলিড স্ফিয়ার হতো গ্রাফটা এই রকম হতো। এখানে x ইকুয়ালস টু r, এখানে E max, আর তারপরে পোটেনশিয়ালি ডিক্রিজিং, এখানটা হচ্ছে পোটেনশিয়ালি রাইজিং, বাট এটা লিনিয়ার, ঠিক আছে? এটা হচ্ছে লিনিয়ার ইনক্রিজ, আর এটা হয়ে যাচ্ছে এক্সপোনেনশিয়াল ডিক্রিজ। ঠিক আছে? তো সলিড স্ফিয়ার হলে মাথায় রাখবি জাস্ট এই গ্রাফটাই খুব ইম্পর্টেন্ট। যদি সলিড স্ফিয়ার হয় তাহলে পোটেনশিয়ালি মানে একটা লিনিয়ার ইনক্রিজ হবে, দিয়ে যখন x ইকুয়ালস টু r তখন ম্যাক্সিমাম ভ্যালু অ্যাপ্রোচ করবে, তারপর আস্তে আস্তে সেটা পোটেনশিয়ালি ডিক্রিজিং হবে। ঠিক আছে?
আচ্ছা, এটা গেল থিন স্ফেরিক্যাল শেল। এরপরে নেক্সট আমাদের অবজেক্টিভ যেটা, সেটা হচ্ছে গিয়ে একটা লং স্ট্রেট ওয়্যার, তাই তো? একটা লং স্ট্রেট ওয়্যার। খুব সোজা। লং স্ট্রেট ওয়্যার মানে কি? একটা সোজা তার, জাস্ট সোজা একটা তার। আমরা ধরে নিলাম তার এইটুকুনি সেকশন আমরা কনসিডার করছি, যেখানে তার লেন্থ হচ্ছে এল, লেন্থ হচ্ছে এল, আর সেখানে আমরা তাকে চার্জ দিয়েছি, ঠিক আছে? তারটির দৈর্ঘ্য হচ্ছে এল, আধান দেওয়া হয়েছে কিউ, ধরে নিলাম, ঠিক আছে? দৈর্ঘ্য এল, আধান দেওয়া হচ্ছে কিউ। তাহলে এবার আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি, ঠিক আছে? লিনিয়ার চার্জ ডেন্সিটি। সেই লিনিয়ার চার্জ ডেন্সিটির ভ্যালু কত হবে? ল্যামডা ইজ ইকুয়ালস টু কিউ বাই এল। ল্যামডা ইজ ইকুয়ালস টু কিউ বাই এল, এটা হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি। আবার ডিফোকাস হয়ে গেল রে ক্যামেরা, যা বাবা। হ্যাঁ, তো এই লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা ইজ ইকুয়ালস টু কিউ বাই এল, খুব ভালো কথা। এবারে আমরা নেক্সট কি দেখব, সেটা হচ্ছে যে এই যে তোর তারটা রয়েছে, একে আমরা কি করে চার্জ করব? তারকে চার্জ করার উপায় কি? জাস্ট তারের উপরে আধানটাকে বন্টিত করে দেওয়া। ধরে নিলাম দুটো দিকেই খুব সুষমভাবে আধান দেওয়া হয়েছে, প্লাস ধরে নিচ্ছি, কিছু বলে দেওয়া না থাকলে প্লাস ধরে নিতে হয়, আমরা প্লাস ধরে নিচ্ছি। খুব ইউনিফর্মলি তারটাকে চার্জ করেছি, ঠিক আছে? তাহলে এবার এখান থেকে ইলেকট্রিক ফিল্ড কিভাবে বেরোবে? এইভাবে, এইভাবে তারটা থেকে কিভাবে বেরোবে? এভাবে বেরোবে, বা এই সামনের দিক থেকে বেরোবে, পেছন দিক থেকে বেরোবে, ওভাবে, এইভাবে, মানে থ্রি ডাইমেনশনালি এইভাবে এইভাবে চার্জ, মানে সামনের দিক থেকে এরকম বেরোচ্ছে, সাইডের দিক থেকে এরকম বেরোচ্ছে, পেছন দিক থেকে ওরকম করে বেরোচ্ছে। বুঝতে পারছিস ব্যাপারটা কীরকম হচ্ছে? তাহলে এবার এখানে আমাকে একটা গসিয়ান প্লেন কনসিডার করতে হবে, তাই না? গসিয়ান প্লেন কনসিডার করবো কীভাবে? মাথায় রাখবে আমি এই অবধি চার্জ কনসিডার করেছি, তার বাইরে আর চার্জ কনসিডার করিনি। তাহলে চার্জটা যেখানে আছে সেখান থেকে রেডিয়ালি চারদিকে বাইরের দিকে বেরোবে। অর্থাৎ আমি যদি তারটাকে ওপর থেকে দেখি, মানে তারটাকে উপর থেকে দেখছি আমি, ঠিক আছে? উপর থেকে দেখলে কী হবে? মানে তো এটা ধর বললাম তার, এটা তারটা, তো আমার এই সামনে থেকে দেখলে এটাকে স্ট্রেট লাগবে, কিন্তু যদি আমি নিচ থেকে দেখি বা উপর থেকে দেখি তাহলে কীরকম লাগবে? সার্কুলার লাগবে। তো আমি একটা সার্কুলার ড্র করছি। এবার সেইখান থেকে তাহলে এর ওপরের পার্টটাকে যদি আহিত করা হয়, মাথায় রাখবি সার্কেলের এই উপরের পার্টটাকে আহিত করা হয়েছে, তাহলে এখান থেকে লাইন্স অফ ফোর্সগুলো কিরকম করে বেরোবে? এরকম করে বেরোবে, এরকম করে বেরোবে, এরকম করে বেরোবে, যেটা কিনা এখানে ছবিতে দেখানো হয়েছে। অর্থাৎ এই ধর বললাম এই পেনটাকে আহিত করা হয়েছে, তাহলে পেনের এই পাশ থেকে লাইন্স অফ ফোর্স বেরোবে, এই পাশ থেকে লাইন্স অফ ফোর্স বেরোবে, পেছন দিক থেকে লাইন্স অফ ফোর্স বেরোবে, সামনের দিক থেকে লাইন্স অফ ফোর্স বেরোবে। এবং পেনটাকে যদি আমি এরকম করে ঘুরিয়ে দিই, দিয়ে যদি এই ক্রস সেকশনটাকে দেখি, তাহলে দেখবো যে সেখান থেকে ইউনিফর্মলি চারিদিকে এরকমভাবে ছড়িয়ে যাচ্ছে লাইন্স অফ ফোর্সগুলো, এইভাবে। তাহলে আমাকে এই লাইন্স অফ ফোর্সের প্যারালাল পারপেন্ডিকুলার একটা প্লেন কনসিডার করতে হবে, এর পারপেন্ডিকুলার একটা প্লেন কনসিডার করতে হবে, এর পারপেন্ডিকুলার একটা প্লেন কনসিডার করতে হবে, এর পারপেন্ডিকুলার এবং এর পারপেন্ডিকুলার। এরকম অসংখ্য পারপেন্ডিকুলার প্লেন রয়েছে। সবকটাকে যদি আমি জয়েন করি তাহলে কি পাবো? একটা স্ফিয়ার পাবো বা একটা গোল বৃত্ত পাবো। এবং এই বৃত্তটা পুরো একটা দৈর্ঘ্য বরাবর নিচের দিকে নেমে যাবে, তাই না? তাহলে সেক্ষেত্রে পুরো সেটটা কনসিডার করলে সেটা একটা লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করবে। বুঝতে পেরেছিস কি বলতে চাইলাম? অর্থাৎ এই পেনটার চারদিক থেকে যদি লাইন্স অফ ফোর্সগুলো বের হয় এবং সেইটা যদি একটা বৃত্তাকার আকার ধারণ করে, সেই বৃত্তটাকে যদি আমি পুরো থ্রু আউট দ্য এরিয়া যদি আমি পুরোটা কনসিডার করি, তাহলে দেখবো যে এটা একটা লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করছে, এটা রাইট সিলিন্ডার, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমার লাইন্স অফ ফোর্সগুলো
এক্স্যাক্টলি এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে, ঠিক আছে। তার মানে এখানে দেখ এখান থেকে লাইন্স অফ ফোর্সগুলো বেরোচ্ছে, তার মানে এই পার্টিকুলার লাইন্স অফ ফোর্সগুলো এই তল থেকে যখন বেরোচ্ছে, এবার এই তলটার ডিএস ভেক্টর কোন দিকে, দাঁড়া একটা কালো পেন দিয়ে জিনিসটাকে ইন্ট্রোডিউস করি। এই তলটার ডিএস ভেক্টর এদিকে, ঠিক আছে, তলটার ডিএস ভেক্টর এদিকে, তাহলে এটা হয়ে গেল ডিএস ভেক্টর, আর এটা হয়ে গেল লাইন্স অফ ফোর্স এল ও এফ। তাহলে এল ও এফ এইটা ডিএস ভেক্টর এ যাচ্ছে, তো প্যারালাল। তাহলে অ্যাঙ্গেল বিটুইন লাইন্স অফ ফোর্স অ্যান্ড ডিএস ভেক্টর সেটা হচ্ছে 0 ডিগ্রি। বোঝা গেছে এই জায়গাটা? কারণ এটা তো সিলিন্ডারটা পুরোটাকে চারদিক থেকে ঢেকে রেখেছে তারটাকে, এবং সেই কারণে সমস্ত পার্টই কিন্তু এটা একদম পারপেন্ডিকুলার। বাট এইখানে ওপরের যে তলটা, উপরের তলটা তো একটা বৃত্ত, নিচের তলটাও একটা বৃত্ত, এরকম নিচেরটাও একটা বৃত্ত, ওপরেরটাও বৃত্ত। এবার নিচের ক্ষেত্রে কি হচ্ছে, নিচের ক্ষেত্রে ডিএস ভেক্টর কোনটা, এই নিচে, এই তো নিচের বা উপরের প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রে ডিএস ভেক্টর এরকম, কালি দাঁড়া। তাহলে এর ক্ষেত্রে ডিএস ভেক্টর কোনটা, এর ক্ষেত্রে ডিএস ভেক্টর এইটা, এর ক্ষেত্রেও ডিএস ভেক্টর কোনটা, এইটা। কিন্তু সেক্ষেত্রে ডিএস ভেক্টরগুলো নিচের বৃত্ত আর উপরের বৃত্তের ক্ষেত্রে ডিএস ভেক্টরগুলো কি হচ্ছে, একদম পারপেন্ডিকুলারলি বেরোচ্ছে। কার সঙ্গে, এই অ্যাঙ্গেলে 90 ডিগ্রি। কার সঙ্গে পারপেন্ডিকুলার, না লাইন্স অফ ফোর্সের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে যেহেতু লাইন্স অফ ফোর্সের সঙ্গে অ্যাঙ্গেলটা পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে cos 90 0 চলে আসবে। কাজেই আমরা এই প্লেনটা কনসিডার করব না, বা নিচের প্লেনটাও কনসিডার করব না, নিচের বৃত্তটাও কনসিডার করব না। তার কারণ কি, এখানে লাইন্স অফ ফোর্সগুলো যেটা এইভাবে বেরোচ্ছে সেটা ডিএস ভেক্টরের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। সেক্ষেত্রে কত হয়ে যাবে, cos 90 - 0। কাজে সেক্ষেত্রে আমরা জিনিসটা কনসিডার করব না। তাহলে কোনটা কনসিডার করব, কোন প্লেনটা কনসিডার করব আমরা এখানে? যে প্লেনটা কনসিডার করব সেটা হচ্ছে গিয়ে একমাত্র এই সাইডের প্লেনটা, অর্থাৎ একটা সিলিন্ডারের, ঠিক আছে, সিলিন্ডার দ্য ল্যাটারাল সারফেস বা পার্শ্বতল বলতে পারিস, the lateral surface of the cylinder is the Gaussian plane। মাথায় রাখবি, lateral surface of the cylinder is the Gaussian plane itself, ঠিক আছে। তা বাদ দিয়ে বাকিগুলো কিন্তু কোনোটাই গসিয়ান প্লেন নয়, উপরেরটাও নয়, নিচেরটাও নয়। তাহলে একমাত্র গসিয়ান প্লেন কোনটা, একমাত্র গসিয়ান প্লেন হচ্ছে এইটা। তো এবারে আমরা ধরে নিলাম এই সিলিন্ডার, এই যে সারফেসটা এখানে কনসিডার করেছি, এটা তো নির্দিষ্ট ডিস্টেন্সে আছে একটা, না? সেই ডিস্টেন্স ধরে নিলাম যেটা হচ্ছে এক্স, ঠিক আছে, ডিস্টেন্সটা ধরে নিলাম এক্স। এই যে এই সেন্টার থেকে এই ডিস্টেন্সটা ধরে নিলাম, বাবা কালি তো দাঁড়া, এই সেন্টার থেকে ধরে নিলাম এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। সো এক্স ইজ দ্য রেডিয়াস অফ দ্য সিলিন্ডার, ঠিক আছে, এক্স ইজ দ্য রেডিয়াস অফ দ্য সিলিন্ডার। অর্থাৎ এই সেন্টার থেকে, মানে তারটা যেহেতু সেন্টারে আছে, সেন্টার থেকে এই ডিস্টেন্সটা ধরে নিলাম এক্স। তাহলে এবার এখানে যেটা আমরা ক্যালকুলেট করব, কোনটা গসিয়ান প্লেন, এইটা গসিয়ান প্লেন। তাহলে তার একটা পার্টিকুলার সেগমেন্ট কনসিডার করে নিলাম ডিএস, এই যে এইটা কনসিডার করে নিলাম ডিএস। সো দিস বিকামস ডিএস। এবার এই ডিএস এর সঙ্গে লাইন্স অফ ফোর্সের অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তাহলে এবার আমরা কি করব, সিম্পল গসিয়ান ফর্মুলাটা লিখব, closed integral E dot ds is equals to q by epsilon naught or E into closed integral ds, অ্যাঙ্গেলটা যেহেতু 0 ডিগ্রি কাজেই cos 0 ডিগ্রি মানে 1 is equals to q by epsilon naught or, আচ্ছা এবারে ds এর ইন্টিগ্রাল কত হবে, ds এর ইন্টিগ্রাল মানে টোটাল সারফেস এরিয়া, না এই সিলিন্ডারের পার্শ্বতলের ক্ষেত্রফল বা সারফেস এরিয়া অফ দ্য ল্যাটারাল সারফেস কত হবে, সেটা
2 pi xl, E into 2 pi xl, x being the radius of the cylinder আর l হচ্ছে ওর লেন্থ, এই যে l লিখেছি, l হচ্ছে লেন্থ, তাহলে 2 pi xl is equals to q by epsilon naught or E is equals to q by 2 pi xl epsilon naught হয়ে গেল। So that becomes, আচ্ছা এবার এই যে তোর q by l, এখানে দেখ q by l মানে কত, ল্যামডা, এই যে সেখানে এটাকে আমরা কি লিখবো, ল্যামডা বাই 2 pi epsilon naught into x. So E is equals to lambda divided by 2 pi epsilon naught into x. তাহলে এটা হয়ে গেল আমার একটা লং স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। ঠিক আছে, বেশ, হলো এটা। আচ্ছা এবারে নেক্সট হচ্ছে থিন প্লেট, তাই তো, এটা কত জানো, 1 2 3 4 থিন প্লেট। তো এরকম একটা প্লেন থাকবে, ঠিক আছে, তো এই প্লেটটার উপরে আমরা কি করেছি, পজিটিভ চার্জকে ডিস্ট্রিবিউট করেছি। তাহলে লাইন্স অফ ফোর্স গুলো এভাবে বেরোচ্ছে, ঠিক আছে। এবার এটা ক্যালকুলেট করার জন্য আমাদের কি লাগবে, একটা ছোট এরিয়া লাগবে, ছোট একটা সারফেস এরিয়া লাগবে। এবার আমরা ধরে নিলাম সেই সারফেস এরিয়াটা হচ্ছে ডিএস। ডিএস এমনভাবে কনসিডার করেছি যেটা সবসময়তে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে প্যারালাল হয়। দেখ ডিএস ভেক্টরটা যাতে এই সার্কেলের সঙ্গে প্যারালাল হয়, অর্থাৎ এরকম একটা সার্কেল নিয়েছি যার মাঝখান থেকে জিনিসটা পারপেন্ডিকুলারলি বেরোচ্ছে। এবার সেই তলটাকে আমি পেছন দিকে এক্সট্রাপোলেট করেছি, অর্থাৎ বাড়িয়ে দিয়েছি, এইভাবে বাড়িয়ে দিলাম যেটা পেছন দিক দিয়েও পাস করবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটা কি তৈরি করলো, এটা চোঙ তৈরি করলো, সিলিন্ডার। তাহলে এই একটা সিলিন্ডার তৈরি হলো, এই সিলিন্ডারটা তখন কি হবে, গসিয়ান প্লেন হিসাবে কাজ করবে, বুঝতে পারলি। তাহলে এবারে ধরে নিয়েছি যে তোর টোটাল চার্জ কত, ধরে নিলাম কিউ। টোটাল সারফেস এরিয়া কত, ধরে নিলাম এ। কার না, এটা সারফেস এরিয়া এ, ঠিক আছে। তাহলে ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএস, ডিএস কোনটা, ডিএস হচ্ছে এই সারফেসটা, মানে এই লম্ব বৃত্তাকার চোঙের যে বৃত্তাকার তলটা। মাথায় রাখবি আগের ক্যালকুলেশন আমরা কি করছিলাম, আমরা এই ল্যাটারাল সারফেসটা নিচ্ছিলাম, এদিকে সারফেসটা। এখন কি নিয়েছি, সামনের সারফেসটা, মানে বৃত্তাকার তলটা নিয়েছি, কারণ সেটা এই প্লেটের সঙ্গে একদম প্যারালাল এবং লাইন্স অফ ফোর্সের সঙ্গে পারপেন্ডিকুলার। খুব সোজা, ইজ ইকুয়ালস টু কত, কিউ বাই এপসাইলন নট, অর
ই ইন্টু ক্লোজড ইন্টিগ্রাল ডিএস, মাথায় রাখতে হবে ডিএস রয়েছে। বেশ, কিন্তু এবারে মাথায় রাখতে হবে এখানে কতগুলো ডিএস আছে। এদিকে একটা ডিএস আছে, এদিকে একটা ডিএস আছে, তাই না? কারণ চোঙটা তো দুদিকে এক্সটেন্ড করে গেছে, তল একটাই, তলের এদিকটা ওদিকটা দুটোই সমানভাবে আহিত, তলটা তো একটাই, বাট তার এদিক থেকে ওদিক থেকে দুটোই ডিএস বেরিয়ে চলে গেছে, মানে লাইন্স অফ ফোর্স তো এদিক থেকেও বেরোতে পারে ওদিক থেকেও বেরোতে পারে, তাই না? কাজে আমাকে দুদিকেই ডিএস কনসিডার করতে হবে। কাজে টোটাল ডিএস কতগুলো আছে? 2। চলো 2ds ইজিক্যালস টু কিউ বাই এপসাইলন নট। বুঝতে পারলি লজিকটা কি বললাম? অর্থাৎ যেহেতু এই এটা পাতলা একটা তল, তার রেসপেক্টে লাইন্স অফ ফোর্সগুলো এদিকেও বেরোতে পারে ওদিকেও বেরোতে পারে, তো দুদিকেই আমাকে ডিএস কনসিডার করতে হবে। সেই দুটো ডিএসকে জয়েন করলে মাঝখান থেকে চোঙ হয়ে যাবে, সোজা ব্যাপার। কাজে ই ইন্টু ক্লোজ ইন্টিগ্রাল 2ds হলো, অর 2e ইন্টু এ ইন্টিগ্রাল ডিএস মানে কত? এ টোটাল এরিয়া ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, অর ই ইজ ইকুয়ালস টু কিউ বাই 2a এপসাইলন নট। বুঝতে পারলি? দুটো কোত্থেকে আসছে? দুটো আসছে এই ডিএস গুলোর জন্য। কটা ডিএস? দুটো ডিএস। কিন্তু কটা তল? তল একটা। একটা তল মানে রিয়েল ফিজিক্যাল প্লেন একটা, বাট গাউসিয়ান প্লেন কটা? গাউসিয়ান প্লেন দুটো, এদিকে একটা এদিকে একটা। কারণ গাউসিয়ান প্লেন আমি কার রেসপেক্টে ক্যালকুলেট করবো? কোন ডিরেকশনে লাইন্স অফ ফোর্সগুলো বেরোচ্ছে তার উপরে। এবার লাইন্স অফ ফোর্স তো এদিকেও বেরোবে এদিকেও বেরোবে, তাই না? দুদিকে সমানভাবে বেরোবে, কোনো একদিকে বেরোবে তা তো হতে পারে না। কাজে প্লেন একটা, বাট লাইন্স অফ ফোর্স কত? দুটো। এবার প্লেন অনুযায়ী কটা চার্জ? একটাই চার্জ, কারণ একটাই প্লেনের উপরে চার্জটা ডিস্ট্রিবিউটেড রয়েছে, ওই জন্য একটাই চার্জ কিউ, ওই জন্য একটাই প্লেন এ। বাট গসিয়ান প্লেন কটা? দুটো, ওই জন্য 2। ঠিক আছে? কাজে ই ইজ ইকুয়ালস টু কিউ বাই 2a এপসাইলন নট। আচ্ছা, এবারে একটা জিনিস মাথায় রাখবি, সিগমা। সিগমা মানে কি? সিগমা মানে হচ্ছে তো সারফেস চার্জ ডেন্সিটি, পড়ানো হয়েছিল আগে। সিগমা ইজ ইকুয়ালস টু কি? কিউ বাই এ, তাই না? সিগমা ইজ ইকুয়ালস টু কিউ বাই এ। তাহলে এখানে কিউ বাই এ কি হয়ে যাবে? সিগমা হয়ে যাবে। তার মানে ই এর ভ্যালু কত বেরোবে? ই ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়ালস টু কিউ বাই এ, যেহেতু সিগমা, কাজে সিগমা বাই 2 এপসাইলন নট। সিগমা বাই 2 এপসাইলন নট। তার মানে থিন প্লেটের ক্ষেত্রে আমরা যখন গসিয়ান ইকুয়েশনের সাহায্যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করব, তখন আমাদের এই কনসেপ্টটা কাজে লাগাতে হবে। ঠিক আছে? এবার এই কনসেপ্টটা কী করে আসছে? প্লেন একটা, তার উপরে চার্জ ডিস্ট্রিবিউশন রয়েছে একদিকে, বাট লাইন্স অফ ফোর্স কোন দিকে বেরোবে? দুদিকে বেরোবে। এতটাই পাতলা প্লেন, মানে ধরো একটা কাগজের মতো। কাগজকে যদি এবার আহিত করা হয়, তাহলে কাগজের এদিক থেকেও লাইন্স অফ ফোর্স বেরোবে, ওদিক থেকেও বেরোবে। কাজে প্লেন একটা, কাজে চার্জের ডিস্ট্রিবিউশন একটাই, বাট গসিয়ান প্লেন কটা? দুটো, কারণ লাইন্স অফ ফোর্স এদিকেও বেরোতে পারে ওদিকেও বেরোতে পারে, ওই কারণে 2ds। বাট 1a কটা এরিয়া? একটাই এরিয়া। কটা চার্জ? একটাই চার্জ। কটা গসিয়ান প্লেন? গসিয়ান প্লেন দুটো। কাজে থিন প্লেটের ক্ষেত্রে এবার যদি প্রশ্ন করে যে থিন প্লেটের ক্ষেত্রে বলো তো কতগুলো গসিয়ান প্লেন? তুই বলবি দুটো। কতগুলো ফিজিক্যাল প্লেন? বলবি একটা। কতগুলো ডিস্ট্রিবিউটেড চার্জ? বলবি একটা। তাহলে নাম্বার অফ চার্জ ডিস্ট্রিবিউশন কত? 1। নাম্বার অফ ফিজিক্যাল প্লেন কত? 1। বাট নাম্বার অফ গসিয়ান প্লেন কত? 2। তার লজিকটা কি? বিকজ লাইন্স অফ ফোর্স ক্যান পাস আইদার ওয়ে অফ দ্য প্লেন। তার মানে এদিকেও বেরোতে পারে ওদিকেও বেরোতে পারে, ওই কারণে 2ea ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, তাই না? দুটো ডিএস আছে, 2ds, और তোর ই ইজ ইকুয়ালস টু সিগমা বাই 2 এপসাইলন নট। ঠিক আছে? এটা হচ্ছে তো থিন প্লেটের ক্ষেত্রে ক্যালকুলেশন। বোঝা গেছে? বেশ, এবারে যেটা সেটা হচ্ছে স্ল্যাব। 5 নম্বরটা স্ল্যাব। চার্জ স্ল্যাব। চার্জ স্ল্যাব। এবার স্ল্যাবের ক্ষেত্রে কনসেপ্টটা কিরকম হবে? স্ল্যাবের ক্ষেত্রে দেখ, স্ল্যাব মানে একটা কাঁচের ধরুন স্ল্যাব, মানে স্ল্যাব মানে বুঝিস তো, অর্থাৎ একটা থিকনেস থাকবে। স্ল্যাব মানে যার একটা থিকনেস থাকে, সোজা কথা।
তাহলে এই একটা থিকনেস আমরা এখানে অ্যাড করে দিলাম। এই এবার যেই মাত্র থিকনেস অ্যাড করে দিলাম, কনসেপ্টটা একটু পাল্টে গেল। কীভাবে পাল্টে গেল না, পাল্টে গেল এইভাবে, থিকনেসটা অ্যাড করে দেওয়াতে এই প্লেনটা আর পেছন দিকের প্লেনটা সেপারেট হয়ে গেল। মানে একটা বই হচ্ছে একটা স্ল্যাব, বাট একটা পেজ হচ্ছে একটা প্লেট। মাথায় রাখবি, পেজ পাতা দ্যাট অ্যাক্টস অ্যাজ এ প্লেট, বাট বই ইটসেলফ একটা স্ল্যাব। তার কারণ কি, বইয়ের একটা তোর সারফেস এরিয়া আছে, সরি তোর বইয়ের একটা থিকনেস আছে, তাই তো। তো সেক্ষেত্রে ধর আমি এই মোবাইলটার কথা বলছি, তো এই মোবাইলটা একটা স্ল্যাবের মতো কাজ করবে। তার কারণটা কি, কারণ মোবাইলের একটা আপার সারফেস আছে, একটা লোয়ার সারফেস আছে, আর মাঝখানে একটা থিকনেস আছে, এই যে থিকনেস। সো দিস বিকামস দ্য থিকনেস অফ দ্য মোবাইল, আপার এরিয়া, লোয়ার এরিয়া। তাহলে এই থিকনেসটার কাজটা কি, এই থিকনেসটা আমার এই প্লেন দুটোকে আলাদা করে দিচ্ছে। তো সেক্ষেত্রে যেই মাত্র আমার প্লেনটা আলাদা হয়ে গেল, তাহলে এখানে এখন কতগুলো প্লেন এসে গেল, কতগুলো প্লেন না, দুটো প্লেন, এদিকে একটা প্লেন, ওদিকে একটা প্লেন, বুঝে গেছে। এদিকেও একটা প্লেন, ওদিকেও একটা প্লেন, দুটো প্লেনকে আমরা সাইমালটেনিয়াসলি চার্জ করেছি। তাহলে তফাৎটা কোনখানে হবে, আগে একটাই প্লেন ছিল, ওই জন্য একটাই চার্জ ডিস্ট্রিবিউশন ছিল। এখন কতগুলো প্লেন, এখন দুটো প্লেন, তাই তো। সেই কারণে এটা কত হয়ে যাবে, 2q হয়ে যাবে, 2q, জাস্ট জিনিসটা 2q হয়ে যাবে। এবার এই প্লেনের সারফেস এরিয়া কত, a, ওদিকে কত, সেটাও a। কাজে এইখানে কনসেপ্টটা একই থাকছে, ক্যালকুলেশনটা একই থাকছে, বাট এখানে জিনিসটা 2q হয়ে যাবে, 2q। এবার এই 2 আর 2 কেটে যাবে, কেটে গিয়ে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে জাস্ট E ইজ ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন। ঠিক আছে, কাজে স্ল্যাবের ক্ষেত্রে, চার্জ স্ল্যাবের ক্ষেত্রে কনসেপ্টটা পাল্টে যাচ্ছে এইভাবে। স্ল্যাবের ক্ষেত্রে আমার মাঝখান থেকে একটা থিকনেস চলে আসছে বলে সারফেস এরিয়া দুটো ডিভাইড হয়ে যাচ্ছে, এবং সেই কারণে এইদিকে একটা এরিয়া, ওইদিকে আরেকটা এরিয়া, দুটো সেপারেট প্লেন হয়ে গেল। সেপারেট প্লেন হয়ে যাবে মানে সেপারেটলি চার্জড হবে। তাহলে এদিকে একটা চার্জ কিউ, ওদিকে আরেকটা চার্জ কিউ, দুটো কিউ মাঝখান থেকে সেপারেটেড হয়ে গেছে একটা এরিয়া থ্রু দিয়ে। সেখানে টোটাল চার্জ হয়ে গেল 2q, টোটাল সারফেস এরিয়া হয়ে গেল a, ক্লোজ ইন্টিগ্রাল E ডট d ইকুয়ালস টু 2q বাই এপসাইলন নট হয়ে গেল। এবার এখানে ইন্টিগ্রেট করে যেটা বেরোবে সেটা হচ্ছে E ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন নট। বুঝা গেছে? তাহলে এটা হলো চার্জ। তাহলে এই হলো গিয়ে গসেস ল এর অ্যাপ্লিকেশনের পার্ট শেষ হয়ে গেল। একটা লাস্ট জিনিস খালি এখানে বলে দেবো, সেটা হচ্ছে গিয়ে তোর কুলম্বস থিওরেম। কুলম্বস থিওরেম জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই যে তোর আমরা যখন গসেস ল এর অ্যাপ্লিকেশন দেখলাম, একটা পয়েন্ট চার্জের চারদিকে একটা স্ফেরিক্যাল শেল কল্পনা করেছি যার রেডিয়াস হচ্ছে r, ঠিক আছে, যার রেডিয়াস হচ্ছে r, আর তার উপরে আমরা একটা সারফেস এরিয়া কনসিডার করে নিয়েছিলাম ds বলে। দিয়ে তো বললাম যে এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হবে E ইজ ইকুয়ালস টু q বাই 4 পাই এপসাইলন নট r স্কোয়ার। যেটা বললাম এটা আমরা কি করছি, কুলম্বস থিওরেম। কাজে সেক্ষেত্রে আমরা যদি এইটাকে এবার যদি আমরা সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাকে সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করলে কত হবে, এখানে টোটাল চার্জ অন দ্য সারফেস, টোটাল চার্জ কত q, টোটাল সারফেস এরিয়া কত 4 পাই r স্কোয়ার। তাহলে সিগমার ভ্যালু কত, সিগমা ইজ ইকুয়ালস টু q বাই 4 পাই এপসাইলন 4 পাই r স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে 4 পাই r স্কোয়ার আর সিগমা, সেটা ডিভাইড করলে কত আসবে, সিগমা বাই এপসাইলন নট। তো এইটাকেই বলা হচ্ছে কুলম্বস ল, সরি কুলম্বস থিওরেম। তো কুলম্বস থিওরেমটা বেসিক্যালি এইটাই, এবং তার স্টেটমেন্টটা কি বলছে যে কোনো একটি
আহিত পরিবাহীর কাছাকাছি কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান হবে হয় আধানের তলমাত্রিক ঘনত্ব এবং তড়িৎ ভেদ্যতার অনুপাতের সমান। ঠিক আছে, আধানের তলমাত্রিক ঘনত্ব এবং তড়িৎ ভেদ্যতার অনুপাতের সমান। কাজে কোনো একটা পার্টিকুলার ইলেকট্রিক কোনো একটা তোর পরিবাহী, সে স্ফেরিক্যাল শেল হতে পারে বা একটা স্ফিয়ার হতে পারে, যা কিছু হতে পারে, একটা পয়েন্ট চার্জও হতে পারে, তার কাছে পিঠে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডে যে মান হবে সেটা তার সারফেস এরিয়ার জন্য যে সিগমা তৈরি হবে, সেই সিগমা এবং এপসাইলন নটের যে অনুপাত তার সঙ্গে সমান। তো এটাই বলা হচ্ছে বেসিক্যালি কুলম্বস থিওরাম। তাহলে কুলম্বস ল কি? কুলম্বস ল হচ্ছে এসেনশিয়ালি পয়েন্ট চার্জের ক্ষেত্রে বলে দেবে যে তার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে বা তাদের মধ্যে কত ফোর্স কাজ করছে তার ভ্যালু বলে দেবে। আর কুলম্বস থিওরেম বেসিক্যালি কী করবে, আমরা একটা পয়েন্ট চার্জ দিয়ে দেখালাম, বাট এটা যদি একটা এসেনশিয়ালি যদি বলি একটা স্ফেরিক্যাল শেল হয় বা একটা স্ফিয়ার হয়, তার আপার সারফেসে যদি আমার চার্জটা ডিস্ট্রিবিউটেড থাকে, তাহলে তার ক্ষেত্রে কোনো একটা কাছাকাছি পয়েন্টে কত ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে সেই ভ্যালুটাকে আমরা এই সিগমা বাই এপসাইলন নট এই রেশিও দিয়ে এক্সপ্রেস করতে পারি। সেটাই হচ্ছে কুলম্বস থিওরেম। তাহলে কুলম্বস থিওরেম কার সঙ্গে ডিল করবে? কুলম্বস থিওরেম এসেনশিয়ালি ডিল করবে ফর সারফেস চার্জ এরিয়া। তাহলে কুলম্বস থিওরেম কার জন্য? ফর সারফেস চার্জ এরিয়া, ফর সারফেস চার্জ। সারফেস চার্জের ক্ষেত্রে কুলম্বস থিওরেম অ্যাপ্লিকেবল হবে। কুলম্বস ল কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে? কুলম্বস ল হবে এসেনশিয়ালি ফর পয়েন্ট চার্জ। তাহলে কুলম্বস ল কার ক্ষেত্রে? সেটা হচ্ছে ফর পয়েন্ট চার্জ। তাহলে পয়েন্ট চার্জের ক্ষেত্রে আমরা কুলম্বস ল অ্যাপ্লাই করব, আর সারফেস চার্জের ক্ষেত্রে কি অ্যাপ্লাই করব? কুলম্বস থিওরেম অ্যাপ্লাই করব। সো কোনো একটি আহিত পরিবাহীর কাছাকাছি কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান হয় আধানের তলমাত্রিক ঘনত্ব এবং তড়িৎ ভেদ্যতার অনুপাতের সঙ্গে সমান, E = সিগমা বাই এপসাইলন নট। সো দ্যাট ইজ কুলম্বস থিওরেম। ওকে, বেশ।